আমাদের দেশে ভোট কেন্দ্র হিসেবে সাধারণত স্কুলগুলোকেই ব্যবহার করা হয় এবং আবার এখন ভোটের অনেক আগে থেকে আধা সামরিক বাহিনী চলে আসে, তাদের থাকার জায়গাও বেশিরভাগ ক্ষেত্রেই এই স্কুলগুলোই। এই অবস্থায় পঠন পাঠন কিভাবে হচ্ছে এবং কিভাবে হবে আগামী 1.5 মাস? এসআইআর এর কাজে আমরা জানি বেশ কয়েক মাস ধরে স্কুল শিক্ষকরা যুক্ত রয়েছেন। পড়াশোনার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতির প্রয়োজনে এতটা গুরুত্বহীন কেন হয়ে যায়? গত সপ্তাহে সোমবার থেকে ক্রাইসিসটা মারাত্মক রকমের তৈরি হয়, কারণ যে ডেলিভারি বয় যে স্কুলগুলোতে মিড ডে মিলের জন্য গ্যাস সরবরাহ করে, হস্টেলের জন্য করে, সে ফর্ম ধরা বন্ধ করবে। তারপরে যখন ডিস্ট্রিবিউটরের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, তাকে পাওয়া যায় এবং তিনি বলেন যে আমরা 4টে গাড়ি ডিমান্ড আছে, কিন্তু একটা গাড়ি দিচ্ছে, ফলত 1/4 কোনো রকম ভাবে আমরা সাপ্লাই দিতে পারবো। এই মুহূর্তে হসপিটাল এবং ডোমেস্টিক কিছু ব্যাপার আছে, নাহলে ভায়োলেন্স ঘটবে, সেই জন্য ওরা ওইগুলোকে প্রায়োরিটি দিচ্ছে। ইতিমধ্যেই জানলেন যে বুকিং এর যে কলার থাকে, সেই কলার আইডিতে যোগাযোগ করলেও তারা কোনো রেসপন্স নেই, সমস্ত নট অ্যাভেলেবল, নট রিচেবল, সব শেষে তো এখন উপলব্ধ নয় ইত্যাদি বলল। এই অবস্থায় আমরা ডিডিওকে, আমাদের এসডিও, স্থানীয় এসডিও যিনি থাকেন, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, স্টেট প্রজেক্ট ডিরেক্টর যিনি পিএম পোষণের দায়িত্বে আছেন মিস্টার মিনা, আইএস অফিসার, তাকে সর্বত্র অনেক চিঠি দিয়ে জানাই যে এই গ্যাস ছাড়া আমরা রান্না করবো কি করে, কারণ বহু স্কুলে তার ইনফ্রাস্ট্রাকচার সেভাবে থাকে না, যেখানে মানে গ্যাসেরই ওভেন আছে, কিন্তু কোন রকম ভাবে কাঠ দিয়ে যে রান্না করা, তার কোনো চুল্লি ইত্যাদি বানানো হয়। উনুন বানাতে একটা সময় লাগে, জায়গা লাগে, কাঠের সংগ্রহ করতে হয়, এবং এই কাঠের যে ধোঁয়া, আগুন যখন ধরানো হয়, চারদিকটা স্কুলে হয়ে যায়, বাচ্চাদের অসুবিধা হয়, পলিউশন তৈরি করে। যেখানে পেপারলেস একটা ওয়ার্ল্ডের মধ্যে আমরা চলে যাচ্ছি, সেখানে এখনো কাঠে ফিরবো, আবার আমরা ফিরে যাব মধ্যযুগীয় ব্যবস্থার মধ্যে। আমরা অনেকটা অ্যাডভান্স লেভেলে ছিলাম, এবং এই ক্রাইসিস, কারা ক্রাইসিসটা তৈরি করেছেন, এটা কি আর্টিফিশিয়াল না সত্যি সত্যি ক্রাইসিস? পশ্চিম এশিয়ার যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধ থেকে আমরা যদি এই অবস্থায় পড়ি, যুদ্ধ তো সবে কয়েকদিন মাত্র লেগেছে, তাতেই যদি এই অবস্থা ভারতবর্ষের হয়, তাহলে আগামী দিনে সঞ্চয় কোথায়? এই স্বাধীনতার 77-78 বছর পরে এসে কেন আমরা এখনো স্বনির্ভর হতে পারছি না, অন্যান্য দেশের উপর নির্ভর করে? এই যুদ্ধের এই পরিস্থিতিতে আমাদের এই চেহারাটা যখন উন্মুক্ত হয় এবং চারদিকে এটা নিয়ে শোরগোল পড়ে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় তাদের যথেষ্ট রিজার্ভ আছে, সংকট নেই, সংকট আর্টিফিশিয়াল, ওরা যারা হোর্ডিং করেন, যারা তারা এটা করছে, কালোবাজারি করছে, যেটা মন্বন্তরের সময় দেখা যায়, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় দেখা যায়। এটা দেখা গেছে এখন যুদ্ধকে সামনে রেখে, এখন কোথাও কোথাও কমার্শিয়াল সিলিন্ডার যেগুলো বাইরে বিক্রি করছে, যেটা 1950 টাকা, 70 টাকা, 80 টাকার দাম, তাকে কিনতে হচ্ছে 5,000, 5,500 টাকা। বিয়ে বাড়ি সহ বিভিন্ন জায়গাতে তারা বাধ্য হচ্ছে। মিড ডে মিলের কাজটা সুষ্ঠুভাবে চলছে, এখন খুব একটা সমস্যা নেই, তাই তো? এখন সেই শোরগোল পড়ার পর, আমরা লেখার পর আমাদের কাছে এবার বলা হয় যে আপনারা লিখে জানান যে কতটা প্রয়োজন আছে। প্রয়োজন ছিল আমাদের মতো স্কুলে, আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মধুরাপুর দক্ষিণ 24 পরগনা, 100টা সিলিন্ডার লাগে হস্টেল আর স্কুলের মিড ডে মিল মিলিয়ে। 5টা হস্টেল আছে, মিড ডে মিলে এমনি 2250 লোক এখানে খায়, প্রায় 1200-1400 পার ডে, এবং সেই তাদের ব্যবস্থা 1200 জনের আয়োজন করে, এর জন্য গ্যাস এটা লাগে। সেই পরিষেবাটা দেওয়ার ক্ষেত্রে তারা জানায়, আমরা চিঠি লিখে আবার জানাই, এবং বর্ধমানের ক্ষেত্রে যদি দেখেন, আমরা যেভাবে জানিয়েছি একইভাবে তারা জানিয়েছেন, কিন্তু তাদেরকে বলা হলো খালি সিলিন্ডার নিয়ে আসুন, যেভাবে ডোমেস্টিক যে গ্যাস নেওয়ার জন্য, এলপিজি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, ওদিকে দাঁড়ান, প্রথম থেকে আমরা দেওয়া শুরু করবো, লাইন যখন শেষ হয়ে যাবে আমাদের গ্যাস, আপনারা চলে যান। মানে সিলিন্ডার মাথায় করে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে গ্যাস নিতে হবে। একইভাবে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, তারা জানালো প্রধান শিক্ষকদের যে আমাদের গ্যাস নেই, ডিস্ট্রিবিউটার যেভাবে বলছে আমরা অসহায়। এরকম করে সারা রাজ্যে এই অবস্থা যখন তৈরি হয়, আমরা স্কুলে বিকল্প ব্যবস্থা
যে রান্নার জন্য একটা চুল্লি তৈরি করা, যেভাবে চালাতে হবে। কাঠ অ্যাভেলেবেল আছে, কাঠকে কিনতে যাওয়া, শুকনো কাঠ পাওয়া যাচ্ছিল না, ভিজা কাঠ ইত্যাদি বার্গেনিং করা, 8টা 9টা রাত্রি পর্যন্ত সেগুলো নিয়ে আসা, নিয়ে এসে আবার বাচ্চাদের যাতে পরের দিনে খাওয়াটা কোনোভাবেই গন্ডগোল না হয় সেটা দেখ। আপনি কলকাতার মতো জেলায় যেখানে একটা কমিউনিটি কিচেন করে খাদ্য মিড ডে মিল সরবরাহ করা হয়, সেখানে একটা ডিম সেদ্ধ করে পাঠিয়ে, আপনি ভাবুন একটা ডিম দিয়ে দুপুরে খাওয়ার বাচ্চাদের ক্ষুধা নিবৃত্তি হবে। এরকম বহু জায়গায় এটার সুযোগও তারা নিয়েছে। এই যারা ক্যাটারারে কাজ করে তারাও এই সুযোগটাকে নিয়ে মিড ডে মিল চালানোর চেষ্টা করে। আমরা দেখেছি অত্যন্ত অল্প পয়সা, স্বল্প ব্যয়, মাত্র 6 টাকা 71 পয়সা একটা মিলে খরচ দেয় চাল ছাড়া আমাদের সরকার, ভারত। আর তার মধ্যে আবার কেন্দ্রের একটা শেয়ার আছে, রাজ্যের একটা শেয়ার। আর বড়দের জন্য 5ম শ্রেণীর পর থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী থেকে সব 6ষ্ঠ 7ম 8ম শ্রেণী তারা পায় 10 টাকা 17 পয়সা। এই 10 টাকা 17 পয়সা আর 6 টাকা 71 পয়সা দিয়ে আমি আপনাকে খাবার দিতে হয়। সেক্ষেত্রে গ্যাস থাকলে সুবিধা ছিল, এই জ্বালানি কিনে আনা, আপনাকে বয়ে আনা এবং নগদ টাকায় কেনাকাটা করা, এই বহু ঝামেলা। তারা দিতে চায়। এই মুহূর্তে কি অবস্থায় চলছে? এখন কি স্বাভাবিকভাবে মিড ডে মিল দেওয়া যাচ্ছে আগের নিয়মে, নাকি এখন এই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে? না, এখনো মোরালেস কোথাও কোথাও ফেস করছে, কিন্তু যে ক্রাইসিসটা একবার চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল সেটা অনেকটা কাভার হয়েছে। এবং আমরা এটাও দেখছি যে আমাদের টিচার সংখ্যা কম, মানে টিচার বলছিলেন বিএলও ডিউটিতে নিয়েছে 20,000-এর চাকরির ধাক্কা, তারা পুরানো জবে ফিরে গেছে অনেকেই। আমাদের এমনি 8জন বিএলও ডিউটি, প্রায় আরো 8জন 9জন মতো তারা 26,000-এর চাকরির ধাক্কায় চাকরিচ্যুত হয়েছেন কেউ, আর তারা রয়েছেন এই অবস্থায়, তারা রিজয়েন করেছেন। এই সামগ্রিক পরিস্থিতিতে এমনি 10 বছর নিয়োগ নেই, ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে মিড ডে মিল চালানো, মিড ডে মিলের তদারকি করা কঠিন কাজ। তার মধ্যে যদি এরকম আবার ওই গ্যাসের লাইনে গিয়ে দাঁড়াতে হয়, চতুর্দিকে দৌড়াতে হয়, আরো তো কঠিন হয়ে যায়। সে কারণে আমরা খুব চিন্তান্বিত ছিলাম অনেকটা গত সপ্তাহের শেষের দিকে এবং এই সপ্তাহের প্রথমের দিকে অনেকটা সেটা সুরাহা করা গেছে। কিন্তু আমাদের এই যন্ত্রণা, মানে আবার যদি যুদ্ধ এইভাবে না থামে, যুদ্ধ চলতে থাকে, তাহলে এই ক্রাইসিস যদি আবার তৈরি হয় তখন কি করবে, এ নিয়ে আমরাও চিন্তা। হ্যাঁ চন্দনবাবু, এবার আমরা মূল আলোচনায় ফিরি। এই যে বিএলও ডিউটি করলো, আপনি বলছেন যে আপনাদের স্কুলের 9জন শিক্ষক, 8জন না 9জন শিক্ষক যারা বিএলও ডিউটি করছিলেন এবং এখনো মাঝে মধ্যে তাদের যেতে হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে। আপনারা স্কুল চালাচ্ছেন কিভাবে চলছে? এবং সামনে ইলেকশন, সেক্ষেত্রে এই যে 1.5-2 মাস কি ভাবছেন আপনারা, কিভাবে স্কুল চলবে? এবং এর মধ্যে গরমের ছুটিও রয়েছে। একেবারেই, আপনি 1 এপ্রিল থেকে পরীক্ষায় যাচ্ছে সমস্ত প্রাইমারি সেকেন্ডারি, তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই পরীক্ষার জন্য ভূগোল বই সবে গত পরশুদিন দিয়েছে, 6ষ্ঠ শ্রেণীর ভূগোল বই এতদিন পরে হাতে পেয়েছে। 1 এপ্রিল পরীক্ষা, মানে আমরা পাচ্ছি 17ই মার্চ বাচ্চাদের কাছে, 16ই মার্চ বইটা পেলাম। অনেক লেখালেখি করে, এমনকি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, দপ্তরগুলির আধিকারিক সঙ্গে যোগাযোগ করা, কোনোভাবেই আমরা বই পাচ্ছিলাম। কোন ক্রমে বইটা পেলাম। আপনি বলুন, এই 1.5-2 সপ্তাহ একটা বাচ্চা প্রিপারেশন নিয়ে 3 মাসের পড়া কি করে গিয়ে পরীক্ষা দেবে? এবং তারপর আবার কি ক্লাসে টিচারের অভাব, কারণ ওই 8জনকে বিএলও ডিউটি গত 4 অক্টোবর থেকে দিয়ে নিয়েছে। সেই 4 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মার্চের 14-15 তারিখের পর তারা এসে স্কুলে কেউ জয়েন করেছে। আবার কখনো সখনো তাদেরকে তুলে দেওয়া হচ্ছে যে বিভিন্ন হিয়ারিং এর আছে, অমুক কাজ আছে, তমুক কাজ আছে। আসল কর্মচারী নিয়োগ নেই বিডি অফিসে, নিয়োগ নেই এসডি অফিসে। তাদের কর্মচারী সংকটটা মেটানোর জন্য স্কুল থেকে শিক্ষক তুলে নিচ্ছে এবং এদেরকে নিয়ে নাকি ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন করাবে নির্বাচন কমিশন। এক অস্থিরতার মধ্যে স্কুল চলছে, আখেরে কিন্তু ক্ষতি হচ্ছে বাচ্চাদের। এই বাচ্চারা উপযুক্ত পঠন পাঠনের জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ 26,000-এর চাকরিতে প্রায় 8-9 জন চলে গেছে। সেখান থেকে আবার এই 8জন 17 জন, 17-5-এ প্রতিদিন 85টা ক্লাস। আপনি বলুন কাকে দিয়ে নেওয়া যাবে? আপনি যদি দক্ষিণ কাশীনগরের কথা ভাবেন, 3 জন টিচার আছে, তার সেখানে 1800 স্টুডেন্ট। আপনি যদি হেমন্ত কুমারী হাই স্কুল বলেন, শুধু সুন্দরবন অঞ্চলে বলুন, হেমন্ত কুমারী হাই স্কুল, রায়দিঘির একটি স্কুল,
5 জন টিচার, এই ইনক্লুডিং হেডমাস্টার, এ দিয়ে কি করে 1,500 স্টুডেন্টের পড়াশোনা চলবে? আমাদের এরকম একই জিনিস, এই 85টা ক্লাস কাউকে হয়তো পাঠালাম, ম্যানেজ করার চেষ্টা করছি, বাকিদের মধ্যে সেটা সম্ভব না। এবং সেটা আমরা আমাদের হসপিটালে যারা রেসিডেন্সিয়াল টিচার্স থাকেন তাদের দিয়ে নেওয়াচ্ছি। এই করতে করতে আমাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলছি। জানি না আগামী দিনে কি হবে। ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের, এর ক্ষতিপূরণের কোনো জায়গা নেই। আবার মানে বিসিআরসি হচ্ছে, সিআরপিএফ ঢুকছে, কোনো কোনো বিদ্যালয়ে ঢুকেছে, আমাদের বিদ্যালয়ে ঢোকে। তো এই যে সিআরপিএফ, তারপরে গরমের ছুটির নামে ছুটি চলবে, আবার এই ইলেকশন, পোস্ট ইলেকশন ভায়োলেন্সের ছুটি থাকবে। চারদিক দিয়ে মূলত ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা ক্রমশ করোনার পর থেকে দেখা গেছে স্কুল মুখী আর হচ্ছে না, কেবলমাত্র নামটাকে লেখাচ্ছে। কিছু স্কলারশিপ, ওই ট্যাবের টাকা, সাইকেল পাবে, কন্যাশ্রী পাবে, শিক্ষাশ্রী পাবে, ঐক্যশ্রী পাবে, মিড ডে মিলটা পাবে, এই জন্য এনরোল করে চলে যায়, তারা নিয়মিত স্কুলে আসছেন। এবং তার জন্য দেখা যাচ্ছে এবারে মাধ্যমিকে আপনি দেখবেন, উচ্চ মাধ্যমিকে যেখানে 12 নাম্বার 10 নাম্বার গ্রেস দিয়েও, মানে যে ভুল প্রশ্নের জন্য দিয়েও তাদেরকে পাস করানো যাচ্ছে না, তারা 2 পাচ্ছেন। কি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা বিরাজ করছি স্কুলগুলো, আসল শিক্ষাটা পাচ্ছেন, বাকি সবকিছুই পাচ্ছেন।